বন্ধুকে টাটা জানিয়ে গাড়িতে লাগেজগুলো তুলে শুরু হলো আমাদের নতুন সফরের গল্প। রাতের নীরবতায় কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে মসৃণ গতিতে এগিয়ে চলল আমাদের গাড়ি। শহরের দিকে যত এগোচ্ছিলাম ততই বাড়ছিল অজানা এক রোমাঞ্চ। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম শ্যামবাজার পাঁচমাথার মোড়। আলোয় আলোকিত নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক মূর্তিটা যেন আজও একই দৃপ্ত ভঙ্গিতে শহরকে পথ দেখিয়ে চলেছে। সেখান থেকে ব্যস্ত কলকাতার রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম হাওড়া ব্রিজে, আর তার বুকের উপর দিয়ে ছুটে চলা অসংখ্য মানুষের জীবন। এরপর পৌঁছালাম আমাদের গন্তব্য হাওড়া স্টেশন। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, এখন যাচ্ছি 22 নম্বর প্ল্যাটফর্মে। তখন ঘড়ির কাঁটায় ঠিক রাত 10টা। 22 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই দেখলাম অসংখ্য মানুষের ভিড়। আমরাও তাদের মাঝেই একটু বসে জায়গা করে নিলাম। অপেক্ষার ফাঁকে রাতের খাবার সেরে নিলাম। হঠাৎ দূরে দেখা গেল ট্রেনের হেডলাইট। 22 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া চেন্নাই মেল দিয়েছে, কিন্তু ট্রেন এখনো পৌঁছায়নি। ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকলো আমাদের আজকের সঙ্গী হাওড়া চেন্নাই মেল। এবার সত্যি শুরু হতে চলেছে আমাদের বহু প্রতীক্ষিত সফর। অবশেষে ট্রেনে ওঠার পালা। আমাদের কোচ ছিল S2 স্লিপার। তখনও দরজা বন্ধ ছিল, তাই কয়েক মিনিট অপেক্ষা করতে হলো। দরজা খুলতেই উঠে পড়লাম ট্রেনে। ভাগ্য ভালো, একপাশে টানা 3টে সিট আর ঠিক উল্টো দিকে একটি জানলার সিট পেয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই হাওড়া চেন্নাই মেল ছেড়ে দিল। সারা রাত ট্রেনের ছন্দের সঙ্গে এগিয়ে চলল আমাদের যাত্রা। চোখ খুলতেই সকাল। ঘড়িতে তখন ঠিক 6টা। ট্রেন তখন ওড়িশার কোনো এক অচেনা প্রান্ত দিয়ে ছুটে চলেছে। জানালার বাইরের সবুজ প্রকৃতি আর সকালের আলো যেন সফরের আসল অনুভূতিটাই আরও সুন্দর করে তুলেছিল। এরপর কটকের দিকে এগোতে গিয়ে সামনে পড়ল এক বিশাল নদী। সেই নদী পেরিয়ে কিছুক্ষণের পরই পরবর্তী গন্তব্য ভুবনেশ্বর স্টেশন। আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বর স্টেশন। এবার এখান থেকে 1 নম্বরের দিকে যাব। 1 নম্বর থেকে একটা হোটেল খুঁজতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতেই লিফটে উঠে পৌঁছে গেলাম বিশাল এক ওয়েটিং হলের ভেতর। সেখান থেকে হেঁটে চলে এলাম প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। এবার এখান থেকে আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। এবার শুরু হলো হোটেল খোঁজার পালা। আমি আর বাবা স্টেশন থেকে বেরিয়ে কয়েকটা হোটেল দেখতে লাগলাম। প্রথম হোটেলটা তেমন পছন্দ হলো না, সেটি বাদ দিলাম। এরপর আরেকটি হোটেল দেখে বেশ ভালো লাগলো, শেষ পর্যন্ত সেটাই বুক করলাম। 1500 টাকার মধ্যেই পেয়ে গেলাম আরামদায়ক কিং সাইজ বেড সহ একটি এসি রুম, যেটা আমাদের সফরের জন্য একদম উপযুক্ত। তো এই হচ্ছে বালাজি গেস্ট হাউসে। এখানে আমরা রুম নিলাম দুটো, একটা রুম 1500 টাকা করে, এসি, ডবল বেড। আর যদি 4 বেডের রুম চাই, একটাই গোটা বেড হবে, সেখানে 4 জন শুতে পারবে, সেটা হচ্ছে 2000 টাকা। তো এখন যাচ্ছি ভুবনেশ্বর স্টেশনে। আবার শহরের রাস্তায় বেরিয়েই প্রথম যে জিনিসটা নজরে কাড়ল তা হলো এর পরিচ্ছন্নতা আর পরিকল্পিত অবকাঠামো। চওড়া রাস্তা, সুন্দরভাবে তৈরি ডেডিকেটেড ফুটপাথ, চারপাশে সবুজ পরিবেশ। তো এই এখান থেকে আমি সকালবেলা খাবার খেয়ে নিলাম। 8টা 5 বাজে এখন। আর সেই সকাল নেমেছি হচ্ছে গিয়ে 6:30 নাগাদ নেমেছি, যাকে বলে হোটেল নিয়ে এখানে সামনেই এখানে খাবার খেয়ে এখন আবার যাব হোটেলে। আমাদের রুমটা চেঞ্জ হবে, অ্যাকচুয়ালি আমাদেরকে ডবল রুম দিয়েছে, মানে 4 বেডের রুম দিয়েছে, ওগুলো চেঞ্জ হবে, সিঙ্গেল डबल बेडेड रूम होगा। थोड़ा बाद जाएगा, साइट सीन रूम में कितना लेगा बोलो, কোথায় কোথায় যাবি বল।
ওই মিউজিয়াম, ওই যে স্টেট মিউজিয়াম, লিঙ্গরাজ মন্দিরের আশেপাশে যে কটা মন্দির আছে, আর উদয়গিরি, ধবলগিরি। তারপরে দেউলিগিরি, তারপরে মুক্তেশ্বর টেম্পল, রাজারানী টেম্পল, ইসকন টেম্পল। তুমি যাবে কিনা জিজ্ঞেস করো কত 1800 रुपये लगेगा। 1800 रुपये लगेगा, पार्किंग में लगेगा। 1800 पार्किंग आपका 10 जगह घुमाएंगे। पार्किंग आपका और তো এখন আমরা আবার সাইট সিনের জন্য বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে গিয়ে 10টা। এখন আমরা ডাইরেক্ট যাব স্টেট মিউজিয়াম, সেখান থেকে পরপর যেরম যেরম যাবো সেরম বলবো। চলো। এরপর আমরা উঠে পড়লাম একটি 4 চাকার গাড়িতে। গাড়ি চলতে শুরু করতেই ড্রাইভার আমাদের জানিয়ে দিলেন আজকের পুরো ভ্রমণসূচি। একে একে ঘুরে দেখব ধৌলাগিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ মন্দির, কেদার গৌরী মন্দির, বিন্দুসাগর এবং শেষে জাদুঘর। নতুন শহর, নতুন রাস্তা আর একের পর এক ঐতিহাসিক স্থানের অপেক্ষা, সব মিলিয়ে আমাদের ভ্রমণের আসল অধ্যায় এবার শুরু হতে চলেছে। ধৌলাগিরি যাচ্ছে এখন। প্রথমে একদম দূর থেকে শুরু করব, তারপরে লিঙ্গরাজ, তারপরে হচ্ছে কি লিঙ্গরাজের আশেপাশে মন্দির, তারপরে হচ্ছে মিউজিয়াম থেকে ভেতরে। ধৌলাগিরি কতক্ষণ লাগবে? ভুবনেশ্বর থেকে সেখানে পৌঁছতে সময় লাগে 20 মিনিট। পুরো রাস্তা জুড়েই জানালার বাইরে চোখ রেখে উপভোগ করছিলাম ভুবনেশ্বর শহরের সৌন্দর্য। এরই মাঝে দূরে চোখে পড়ল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা সাদা রঙের এক অপূর্ব স্থাপনা। যতই কাছে যাচ্ছিলাম ততই স্পষ্ট হচ্ছিল ধৌলাগিরির শান্তিস্তূপ। এখানে একটা ব্যাপার হচ্ছে, ক্যাশে যদি কাটি তাহলে 25 টাকা করে পার হেড, আর যদি ইউপিআই করি তাহলে 5 টাকা করে কম, মানে 20 টাকা করে। আমরা যে 4 জনের জন্য টিকিট কাটলাম 80 টাকায়, ওটাই যদি ক্যাশ টাকায় করতাম তাহলে 100 টাকা লাগতো। টিকিট দেখিয়ে আমরা প্রবেশ করলাম উদয়গিরি খণ্ডগিরি কমপ্লেক্সে। প্রায় 2000 বছরের বেশি পুরনো এই ঐতিহাসিক স্থানটি খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে কলিঙ্গের রাজা খারবেলের সময় নির্মিত হয়েছিল। পাহাড় কেটে তৈরি করা এই গুহাগুলি একসময় জৈন সন্ন্যাসীদের ধ্যান ও বসবাসের জন্য ব্যবহৃত হতো। আজও এখানকার শিলা খোদাই, গুহা স্থাপত্য আর প্রাচীন নিদর্শন সেই সমৃদ্ধ ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একদম বিশাল স্টিপ, বহু বছর পর এখানে আসলাম। একদম ছোটোবেলায় একবার এসেছিলাম, এই আবার এতদিন বাদে এসেছি বড়োবেলায়। আর আমার অল্প মনে পড়ছে আমার এখানে কোথাও একটা ছবি ছিল, মানে ছোটোবেলায় একটা ছবি আছে। মা, তুমি সেই এখান থেকে নামছিলে, মা বাবা একটা ছবি তুলেছিল মনে আছে? হ্যাঁ, ওই ছবিটা আছে না? ঘুরে দেখতে দেখতে পৌঁছে গেলাম আরেকটি আকর্ষণীয় জায়গায়। বিশাল এক প্রাকৃতিক পাহাড়ের নিচেই দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছিলেন, আর সেই পাথরের ওপর তৈরি করা হয়েছে স্তম্ভের সাহায্যে এক সুন্দর তোরণ সদৃশ কাঠামো, যা পুরো জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রাচীন ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের এই মেলবন্ধন সত্যিই চোখে লেগে থাকার মতো। এখন যেহেতু এটা এপ্রিল মাস, তো একটু গরম তো লাগছেই, কিন্তু এখানে শীতকালে আসাটাই সবচেয়ে ভালো হবে, কারণ গরমকালে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আমার হালকা আবছা মনে আছে, আমার পুরো পরিষ্কার মনে নেই কোনটাকে কী বলে, ওই পরে আমাকে হয়তো ভয়েস ওভার দিতে হবে। পাহাড়ের চূড়ায় উঠে সামনে যে দৃশ্যটা ধরা দিল সেটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। দূরে আধুনিক ভুবনেশ্বর শহরের উঁচু নিচু অসংখ্য ভবন, চারিদিকে সবুজ গাছের সমারোহ, সব মিলিয়ে এক অপূর্ব প্যানোরামিক ভিউ। আর দিগন্তের দিকে তাকাতেই চোখে পড়ল পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে ধৌলাগিরি শান্তিস্তূপ। এরপর আমিও ঢুকে পড়লাম একটি প্রাচীন গুহার ভেতরে। নিচু করে তৈরি করা ছোট প্রবেশপথ দিয়ে মাথা সামলে ঢুকতে হয়। ভেতরে কয়েক পা হাঁটতেই অনুভব করলাম জায়গাটা একটু ঠান্ডা লাগছে। দরজাগুলো বেশ ছোট, হাইটগুলো বিশাল শর্ট, এইটুকু মাত্র শর্ট হাইটের মাথা। প্রায় 2000 বছর আগের পুরনো জৈন সন্ন্যাসীরা ঠিক এই গুহাতে ধ্যান ও সাধনা করতেন। এরপর আমরা একটু কিছু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমরা এবার উঠছি ধবলগিরির দিকে। এবার আমরা উদয়গিরিতে আসলাম, আবার সেই তস্য সিঁড়ি উঠে 100 সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাদেরকে। অল্প সিঁড়ি, বেশি সিঁড়ি না আসলে, কিন্তু এই এপ্রিল মাসের গরমের জন্য না খাটনিটা ডবল হয়ে যাচ্ছে। ধৌলাগিরিতে উঠতেই চোখে পড়ল পাহাড়ের পাথরের গায়ে খোদাই করা অসাধারণ সব ভাস্কর্য।
সূক্ষ্ম কারুকার্যে ফুটিয়ে তোলা এই শিলাগুহ বহু শতাব্দী ধরেই ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাবা মা আর বউ সবাই মিলে উপরে গেছে, আমি আর উপরে যাইনি, কারণ কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখি হনুমান সব বসে আছে। আমার কাছে এমনি প্রচুর স্টাফ আছে, যেমন ক্যামেরা, সানগ্লাস এইসব আছে, তো আমি আর ভয়ে যাইনি। আর ওরা সব ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে কোনো রকমে চলে গেছে। তো এখন আমাদের উদয়গিরি খণ্ডগিরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরের দিকে। পৌঁছে গেছি লিঙ্গরাজ মন্দির। তো এর মধ্যে থেকে এখন লিঙ্গরাজ মন্দির থেকে শুরু করছি। মন্দিরের চারপাশের পরিবেশ ছিল শান্ত ও আধ্যাত্মিক, আর ঠিক পাশেই রয়েছে বিশাল পা ধরা পুকুর, যা এই মন্দিরের ধর্মীয় গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। ইতিহাস, স্থাপত্য আর ভক্তির এক অনন্য মেলবন্ধন যেন এই পুরো এলাকা। আমরা এখন চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরে, আর এই মন্দিরটা সবচেয়ে বড়, এই চত্বরের মধ্যে সবচেয়ে বড় মন্দির। লিঙ্গরাজ মন্দিরে প্রবেশের আগে কিছু নিয়ম মেনে চলতে হয়। মোবাইল, ক্যামেরা, জুতো সহ চামড়ার তৈরি যে কোনো জিনিস, এমনকি বেল্টও বাইরে রেখে যেতে হবে। লিঙ্গরাজ মন্দিরে আমরা ঢুকেছিলাম, কিন্তু কোনো পুজো দিতে পারিনি। আর ভেতরে ক্যামেরা, মোবাইল, তারপর হচ্ছে গিয়ে চামড়ার বেল্ট, এগুলো কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। ভেতরে অস্বাভাবিক ভিড় ছিল, আমরা ঠিকভাবে দর্শনও করতে পারিনি ঠাকুরের। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে নিয়ে তারপরে যাব হচ্ছে মিউজিয়াম। মন্দির দর্শন শেষে এবার দুপুরের খাবার পালা। আমরা ড্রাইভারকে বললাম আজ লাঞ্চে চাই একেবারে বাঙালি ননভেজ খাবার। আমাদের কথা শুনতেই তিনি নিয়ে গেলেন রাস্তার ধারে একটি পরিচিত স্থানীয় রেস্টুরেন্টে। রুচিকা রেস্টুরেন্ট, এখানে আমরা এখন খাওয়া দাওয়া করব। দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই করবো। যত সম্ভব এটা ননভেজ রেস্টুরেন্ট। এখানে বেশ কিছু ভেজ আর ননভেজ আলাদা আলাদা রেস্টুরেন্ট আছে। তো এটা হচ্ছে ননভেজ রেস্টুরেন্ট। গাড়িওয়ালা আমাদেরকে জিজ্ঞেস করলো ভেজ না ননভেজ, তো আমরা বললাম ননভেজ, তো আমাদেরকে এখানে নিয়ে আসলো। মেনু দেখে আমরা অর্ডার করলাম গরম ভাত, আলু পোস্ত, আলু ভাজা, ডাল, কাতলা মাছের ঝোল, চিকেন। তবে একটা বিষয় একটু অবাক করছিল, খাবারের স্বাদ মোটামুটি ভালো হলেও তার তুলনায় বিলটা আমাদের কাছে বেশ বেশি বলে মনে হয়েছে। দুপুরের খাবার শেষ করে আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য ধৌলি শান্তিস্তূপের উদ্দেশ্যে। তো আমরা এখন চলে এসেছি ধৌলি শান্তিস্তূপে। এটা একটুখানি ঘাট সাইডের মধ্যে পড়ে, মানে একটু উঁচু জায়গার মধ্যে পড়ে। তো ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে একটু হালকা উপরের দিকে উঠে গেছে, তো এরকমভাবে উপরে উঠতে হবে। চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত ধৌলি শান্তিস্তূপ শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। বিশ্বাস করা হয় এই ধৌলির কাছেই সংঘটিত হয়েছিল ভয়াবহ কলিঙ্গ যুদ্ধ। সেই যুদ্ধের রক্তক্ষয়ী দৃশ্য সম্রাট অশোককে গভীরভাবে বদলে দেয়। এরপর তিনি যুদ্ধের পথ ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সংকল্প নেন। সেই স্মৃতিকে সম্মান জানিয়ে পরবর্তীকালে এখানে নির্মিত হয় এই সাদা ধবধবে শান্তিস্তূপ। চারপাশে ছড়িয়ে থাকা শান্ত পরিবেশ, পাহাড়ের মাথা থেকে দেখা সবুজ প্রকৃতি আর দূরে বিস্তৃত ভুবনেশ্বরের শহর মনোমুগ্ধকর দৃশ্য, সব মিলিয়ে এই জায়গাটি ইতিহাস, প্রকৃতি আর শান্তির এক অপূর্ব মিলনস্থল। তো এখন আমাদের ধৌলি শান্তিস্তূপ ছেড়ে আমরা যাচ্ছি রাজারানী মন্দিরের দিকে। এখান থেকে 6-7 কিলোমিটার মতো দূর। এখনো আমাদের ঘাট রোড শেষ হয়নি, এই আস্তে আস্তে নিচের দিকে নামছি আমরা। ওই সেটা হচ্ছে রাজারানী মন্দির। রাজারানী মন্দিরে এসছি এখন। রাজারানীর মন্দিরেও একই নিয়ম, অনলাইনে পেমেন্ট করলে 20 টাকা করে, আর অফলাইনে মানে ক্যাশে করলে 25 টাকা করে। এই মন্দিরটা একদমই ফাঁকা ফাঁকা, এখানে আশেপাশে কোনো আমি ট্যুরিস্টদের দেখতে পাচ্ছি না। দেখুন পুরো ফাঁকা। এখন বাজে 3:11 বাজে এখন, একদমই ফাঁকা, কোনো ট্যুরিস্ট নেই। কিন্তু আমি জানি না ভেতরে ওখানে আছে কি না, এখনও অবধি কোনো ট্যুরিস্ট দেখতে পাইনি। আমাদের ট্যুর 90% বাট 95% কমপ্লিট।
এই রাজারানী মন্দিরটা দেখব, দেখে এরপরে হচ্ছে গিয়ে একটা মিউজিয়াম আছে, স্টেট মিউজিয়াম, উড়িষ্যা স্টেট মিউজিয়াম, ওখানে যাব। ওটাই হচ্ছে শেষ আমাদের গন্তব্যস্থল। তারপর ওখান থেকে হোটেল যাব। রাজারানী মন্দিরে এসেছিলাম, তো আসার পর এখানে দেখি যে ভেতরটায়, মন্দিরের ভেতরে কোনো ঠাকুর নেই। এটা একটা অবাক ব্যাপার, এই ব্যাপারে আমি জানতামও না। আর গুনে গুনে কয়েকটা টুরিস্ট মাত্র। মন্দিরটার ভেতরে কোনো ঠাকুরের মূর্তি নেই, খালি পুরো, কিচ্ছু নেই। তো এই ব্যাপারে কেউ কিছু জানলে একটুখানি কমেন্ট করো, এই ব্যাপারটা কি এই মন্দিরটার। এখন চলে এসেছি উড়িষ্যা স্টেট মিউজিয়ামে। এখানে এখন ভেতরে ঢুকবো আমরা, হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, তো ক্যামেরাটা রাখতে হবে এখন। দিনের শেষে গন্তব্য ছিল ভুবনেশ্বরের স্টেট মিউজিয়াম। 1932 সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি ওড়িশার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে এক ছাদের নিচে তুলে ধরেছে। এখানে সংরক্ষিত রয়েছে প্রাচীন ভাস্কর্য, পাথরের শিলালিপি, ব্রোঞ্জ ও ধাতব শিল্পকর্ম, প্রাচীন মুদ্রা, অস্ত্রশস্ত্র এবং বহু শতাব্দীর পুরনো তালপাতার পুঁথি। জাদুঘরের প্রতিটি গ্যালারিতে যেন ওড়িশার অতীত জীবন্ত হয়ে ওঠে। ইতিহাসপ্রেমী কিংবা সাধারণ ভ্রমণকারী ভুবনেশ্বরে এলে এই জায়গাটি ঘুরে দেখার মতো একটি অসাধারণ অভিজ্ঞতা। তোমাদের মিউজিয়াম ঘোরা শেষ, এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। মিউজিয়াম ঘোরা শেষ করে আমরা গাড়িতে করে ফিরলাম হোটেলে। সারাদিনের ঘোরাঘুরির পর একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলা আবার বেরিয়ে পড়লাম। হেঁটেই চলে গেলাম ভুবনেশ্বর স্টেশনের দিকে, কারণ পরের দিন আমাদের গন্তব্য পুরী। তাই আগেভাগেই বাসের সময়সূচি আর কোথা থেকে বাস পাওয়া যাবে সেই তথ্য জেনে নেওয়ার জন্য আমাদের এই সন্ধ্যায় হাঁটা। গিয়েছিলাম পুরী ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে, এখানে জিজ্ঞেস করলাম যে টিকিট কিভাবে কাটতে হবে, যে ভুবনেশ্বর থেকে পুরী বাসের জন্য। তো বললো 50 নম্বর বাস সেখান থেকে ছাড়ে, টিকিট ATVM মেশিন থেকে কাটতে হবে। ওটা হচ্ছে গিয়ে একটা ভেন্ডিং মেশিন, যেখান থেকে টিকিট কেটে উঠতে হবে, সরকারি বাস ছাড়ে। আর টাইমিংগুলো আমি পরে স্ক্রিনে দিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দিন। আর এমন আরও ভ্রমণের গল্প দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।